দিন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো আমি প্রথমে তাদের এবং আমি ওইটা রিড আউট করার আগে আরেকটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে, সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো অ্যাহেড উইথ বিপিএল, হোস্টিং দ্য বিপিএল। সেই দুইটা মেজর ডিসিশন হয়েছে। আমি আপনাদের এখন যে আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলি যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামটা পড়ে শোনাই। ওয়ার্কিং কমিটির শুধু চেয়ারম্যানদের নাম দেওয়া হচ্ছে, বা এখন চেয়ারম্যানদের তারপরে বলে দেওয়া হয়েছে তারা কমিটিগুলি করবে। আর যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমাদের এই কমিটিগুলিতে যেখানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড নানান মেম্বার্স আছে, আমরা চেষ্টা করব আমাদের যে যত কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে আমরা যারা যারা ইন্টারেস্টেড কাজ করার জন্যে তাদের জন্য একটা বোর্ড ডিসিশন নিয়েছে যে তাদেরকে এখানে ইনভলভ করে পরিসরটা বাড়ানো হবে। সো আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগুলি একটু ডিক্লেয়ার দিচ্ছি যে ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি নাজমুল ইসলাম অ্যান্ড ভাইস চেয়ারম্যান হচ্ছে আমজাদ হোসেন, ডিসিপ্লিনারি কমিটি ফাইজুর রহমান মিতু, গেম ডেভেলপমেন্ট কমিটি ইশতিয়াক সাদেক, টুর্নামেন্ট কমিটি আসান আবির, এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবর, গ্রাউন্ডস কমিটি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান রাহাত শামস, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি শানিয়ান তানিম, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি এমডি সাকওয়াত হোসেন, মেডিকেল কমিটি এমডি মঞ্জুরুল আলম, টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি চেয়ারম্যান আবুল বাশর অ্যান্ড ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন, অডিট কমিটি চেয়ারম্যান মোকসিসুর রহমান, উমেন্স উইং কমিটি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফাইসাল, সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী, সিসিডিএম হচ্ছে আদনান রহমান দীপন এবং ফাইজুর রহমান মিতু, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান, হাই পারফরমেন্স কমিটি খালিদ মাসুদ পাইলট, বাংলাদেশ টাইগার্স ফারুক আহমেদ, হাই পারফরমেন্স টাইগার্স হচ্ছে রাহাত শামস, এবং ওয়েলফেয়ার কমিটি হচ্ছে মোকসিদুর আলম বাবু। এই হচ্ছে কমিটি করা হচ্ছে। এটার সাথে আপনার এটার সাথে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল কনস্ট্রাক্ট করা হয়েছে। একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, উনি হচ্ছে চেয়ারম্যান, আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেখার রহমান। তো এইটা আপনার এই কমিটিগুলো করা হয়েছে। যদিও এটা বলা হয়েছে যে 2 মাসের জন্যে এটা করা হলো, সবাই যদি কমফোর্টেবল না হয় তারা এসে বলতে পারে, তারা যদি প্রেসিডেন্টের সাথে দে ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। তো বেসিক্যালি এইটাই আমাদের আজকের মিটিংয়ের ইয়ে ছিল। আর আজকের থেকে আপনাদের আমি থ্যাংক ইউ, রিয়েলি আই enjoyed working with you. So আমাদের নেক্সট মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ, হ্যাঁ, তো আমার মনে হয় হি ইজ আ এবল লিডার টু টেক ওভার। হ্যাঁ, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এখানে যাদের কাছে আছে। হ্যাঁ, আপনার এখনো যায়নি। এই যে বোর্ডটার আমাদের জন্যে আমি একদম ক্ল্যারিটি সহকারে বলি, ক্লিয়ার করি যে এইখানে আজকে ইলেকশন হয়ে গেছে, আমরা আর ইলেকশন নিয়ে ডিসকাশন করতে চাই না। এখন
নেক্সট 4 বছর আমাদের আগিয়ে যাওয়ার সময়। সো সেখানে এভরিওয়ান ইজ ওয়েলকাম। এটা হচ্ছে আমার কথা না, বোর্ডের কথা। বোর্ড হ্যাজ ডিসাইডেড যে যে যার কোনো নাম ধরে না, যারাই ইন্টারেস্টেড হবে তাদের সেই সেই কমিটিতে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। হ্যাঁ, না এই ডিসিশনটা না, যেটা এখন হচ্ছে কি আমরা কি চাচ্ছি, আমাদের চেয়ারম্যানরা এখন নানান একটা কাকে কোথায়, ধরুন আমার আম্পায়ার কমিটি, হ্যাঁ, আমি এখন আম্পায়ার কমিটি হয়তো মনে করলাম যে ইউ আর আ গুড মানে কাউন্সিলর, যে আমাকে হেল্প করতে হবে, তখন উই উইল অফার। সো আমরা হচ্ছে এইটাই বলা হচ্ছে যে কে কোথায় কোন ক্লাব রিপ্রেজেন্ট করে এটা না, যার যার যোগ্যতা তাদের অফার করবে, তারা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে উই উইল টেক দেম ইন দ্য কমিটি। হ্যাঁ, জি, কোন না, ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই, হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা তো আমি জানি না। আপনি জানেন যে আমি এতদিন স্পোকসম্যান ছিলাম ক্রিকেট বোর্ডের, আমার কাছে এই কমিটিটা দেওয়া হয়েছে, তো আমি আপনাদের পড়ে বলে দিলাম। না, আলোচনা কোনো হয়নি। আমাদের প্রেসিডেন্টের এখতিয়ার আছে, তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কাকে কোথায় রাখবে। তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে, এটা তো ওনার ব্যাপার, উনি বলতে পারবেন। সো আমি হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি, এটা আমি আসলে অবগত না। সো ফারুক ভাই ইজ আ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার প্রেসিডেন্ট, অনেক কিছু ইনপুট দেওয়ার আছে। কিন্তু বিপিএল আসলে প্রতিবার আমার যখন প্রশ্ন থাকে, আমরা দেখি দুইটা ফ্র্যাঞ্চাইজি বরিশাল এবং রংপুর আসলে কি ওদের প্রফেশনাল না, তো ফ্র্যাঞ্চাইজির সাথে কি আপনাদের কথাবার্তা হয়েছে এবং আসলে ঠিকঠাকভাবে আয়োজন করা সম্ভব? এই যে আমি দায়িত্বটা পেয়েছি এই আধা ঘন্টা আগে, হ্যাঁ, সো এখন এইটা যদি আমাকে 2-3 দিন পরে জিজ্ঞেস করেন তখন আনসারটা করতে পারবো। এখন পর্যন্ত যেটা হয়েছে জানেন, যে আগে যখন মাহবুব ভাই চেয়ারম্যান ছিল উনি অনেক কাজ আগিয়ে নিয়ে গিয়েছিল। সো আইএমজির সাথে একদম লাস্ট পর্যায়ে আছে। সো আমি আজকে এই প্রেস কনফারেন্স শেষ করে আইএমজির সাথে যোগাযোগ করে ওদের সাথে এগ্রিমেন্টটা শেষ করে নেক্সট ফেজ আমরা ইওআই টিমের জন্য যে ইওআই দিব, ইন্টারেস্ট যেটাকে বলে, এটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দিতে চাচ্ছি, কারণ ওইটাই মেন। বলেন, না না না, ওনারা সবাই সবারটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, মিঠু ভাই সহকারে, হ্যাঁ রেডি ছিল। কি না, হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে অ্যাকসেপ্ট না করলেও বলতে পারতো কেউ, কিন্তু কেউ আমাদের বলেনি। জিনিসটা হচ্ছে যে উনি যেটা কথা হচ্ছে, কিছু জিনিস উনি হ্রাস করতে চাচ্ছেন না, কারণ আপনারা দেখেছেন তো যেটা সবাই বলতেছেন যে অনেক ইয়াং আমাদের অর্গানাইজাররা এসেছে। সো তাদের উপর, কারণ নর্মালি কি হতো আগে, যে দেখেন যে কেউ চেয়ারম্যান হলে আরেকজন ভাইস চেয়ারম্যান হতো, তো আমরা উনি ডোরগুলি ওপেন রেখেছেন যে বাইরের থেকেও ভাইস চেয়ারম্যান হয়। তো সেইখানে যাদের যাদের উনি মনে করেছেন ভেরি এবল, তাদের ওই রকম ভালো জায়গাগুলি মানে ওনাদের মতো করে কমিটিগুলি দেওয়া হয়েছে, যে কোথায় হেল্প করতে। হ্যাঁ, এটা আমরা এখনো জানি না। আমার কথাটা শোনেন, আমরা এখনো জানি না। এইটুক জানি যে কালকে যে আমাদের
ওনারা যে চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছিল সেটা আবার ওনারা উইথড্র করে নিয়েছে। এখন আমরা ওয়েট করছি ওনাদের নতুন নমিনেশন যাকে দিবে তার নাম। কি এটা এনএসির ব্যাপার, তো রেকর্ড বলার আমারও এখতিয়ার না, এটা এনএসির ব্যাপার, সেটা ওনাদের জিজ্ঞেস করতে হবে। এখন ওনাদেরও কিছু করেন, এই যে নতুন চেয়ারম্যানকে করেন কিছু। অনেক দল দেশে খেলে বা বিদেশে যায়, তখন আমরা জিজ্ঞেস করি না দলটা কেমন হয়েছে, রাজেক ভাই নির্বাচন হিসেবে অনেক উত্তর দিয়েছেন এরকম। আপনি তো গত 4 বছর ধরেই অনেক প্রেসিডেন্টের আন্ডারে কাজ করেছেন, এবার আসলে দলটা কেমন হয়েছে, মানে ভোট পরিচালক? শোনেন, এখন কথাটা হচ্ছে, একটা হচ্ছে আমি আপনাকে বলতে, আপনারা তো বলেন যে আমি 30 বছর ধরে ক্রিকেটের সাথে আছি বা 40 বছর ধরে, দিস ইজ নট আ রকেট সায়েন্স। কারো যদি প্যাশন থাকে, হি উইল ডেফিনেটলি ডু ওয়েল। কথাটা বুঝছেন, প্যাশন থাকতে হবে। তো আমি মনে করি আমাদের ইয়াঙ্গার জেনারেশন যেটা এবার এসেছে, দে অল কেম উইথ প্যাশন। সো ডেফিনেটলি, তারপরে ফর্মার ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আর্ম স্পিনার ইন বাংলাদেশ, ওর এক্সপিরিয়েন্স, সানিয়ান আমাদের এতদিন টিম চালিয়েছে, এত বড় টিম চালিয়েছে। আমজাদও ইন হিজ ওয়ে হি হ্যাজ কন্ট্রিবিউটেড। সো আই থিঙ্ক এই কোয়েশ্চেনের উত্তর এখন অ্যাকচুয়ালি আমরা 4 বছর পরে দিতে পারবো। আমি মনে রাখবো যে 4 বছর পরে যদি থাকি তাহলে আপনাকে এই আনসারটা করবো। কি? জি, শোনেন, যেটা হচ্ছে যে গতবারের বলেন বা আগে বলেন, যতগুলি আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অফ দি ফ্র্যাঞ্চাইজি। বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য ফ্র্যাঞ্চাইজির আর। আমরা কোনো দিন দেখেন বরিশাল থেকে শুনিনি, বা কুমিল্লার প্রবলেম শুনিনি, বা রংপুরের প্রবলেম শুনিনি, কারণ দে হ্যাড আ প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড দে ওয়ার ফাইন্যান্সিয়ালি সাউন্ড। সো প্রায়োরিটি নাম্বার 1 আমরা যখন সিলেকশন করব, যেহেতু আমি এখন মেম্বার সেক্রেটারি, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আমরা যখন সিলেকশন করব, উইথ ইনক্লুডিং আওয়ার বোর্ড মেম্বার্স, উই আর ভেরি কশাস যে কাকে সিলেক্ট করছি, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে, এবং ম্যানেজমেন্ট, মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন, কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে, তাহলে সে টিম ওই রাজশাহীর মতো সিচুয়েশন হবে। শোনেন, গতবারে যারা গভর্নিং কাউন্সিলে ছিল এবং গতবার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার এখতিয়ারে, ওনার ডিসিশনে উনি ওই ডিসিশনগুলি ছিলেন। এখন যেহেতু আমি মেম্বার সেক্রেটারি, আমি এখন মন খুলে বলতে পারি যে আমি কি করতে চাই বা করব। এটা এখন এই জন্যে আমি স্ট্রংলি বলতে পারি, আমি পিছের কথা বলতে চাই না। যেহেতু আমরা সত্যি কথা বলতে গত বছরের যে আমরা দেখেছি ম্যাসিভ ইস্যুস, এই ইস্যু যাতে না হয় এটা অ্যাভয়েড করার জন্যেই কিন্তু এই লাস্ট বোর্ডও ওয়াজ ভেরি কশাস। অ্যান্ড এই লাস্ট বোর্ড এই জন্যে একটা ইন্টারন্যাশনালি রিপোর্টেড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আমরা অনবোর্ড করেছি। করেন? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমি তো সমালোচনা ছিল, আবার পজিটিভ জিনিসও ছিল। পাইলটের কাছে ফার্স্ট কোশ্চেন সিনিয়র হিসেবে, যে আপনার বোর্ড ডিরেক্টর হিসেবে ফার্স্ট বোর্ড মিটিং, আপনার এক্সপেরিয়েন্স যদি বলেন এত রাখেন। খেলার ভাষা দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি। আমার মনে হয় যে গতকালকে একটু অন্য কথা বলি। গতকালকে রাত্রে আসলে সারা রাত আমি ঘুমাই নাই, সত্যি কথা। এগুলো হচ্ছে তার আগের বার আমি ইলেকশন করেছিলাম, এটা খুব ব্যাড একটা ইয়ে ছিল। তো গতকালকে রাতেও ঠিক একই রকম, ইলেকশন আগের দিনটা থেকে এরকমই ছিল যে সারা রাত জেগে টেনশন আছে কী হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ যখন রেজাল্ট হয়, নির্বাচনের ফলাফল ভালো হলো। আজকে যখন আসছি, এটা আমার ফার্স্ট ডে বোর্ডের টেবিলে ওই চেয়ারে বসা, সুন্দর একটা অনুভূতি। এবং ডিফারেন্ট জায়গায় যেখান থেকে আগে ডিসিশন দিত, সেখানে আমি হয়তো যাওয়ার সুযোগ হয়নি। বাট আমি মনে করি যে আজকে ফার্স্ট দিন অবজারভেশন করছিলাম
কে কী বলছেন, প্রেসিডেন্ট এক্সপি যারা অলরেডি কাজ করছেন, ফারুক ভাই ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মিটু ভাই অলরেডি আগে কাজ করেছেন, তাদের বক্তব্যগুলো শুনছিলাম। বিকজ আমার কাছে মনে হয় যে প্রথমে ব্যাটিংয়ে যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রথমে উইকেট অ্যাডজাস্ট করা। আমি মনে করি যে অ্যাজ এ ইয়াং হিসেবে আমাদের প্রথমে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ওই জায়গাটা কেমন এনভায়রনমেন্ট কী বলছেন, করতে যাচ্ছেন, দেন আমরা চাইবো যে আস্তে করে আমাদের আইডিয়াগুলো শেয়ার করা কীভাবে করা যায়। বাট আমার মনে হয় যে এখানে সবার এনগেজমেন্ট দরকার। আমি রাজ্জাক বা যারা আছি, ইয়াং সিনিয়র যারা আছে, আমার কাছে মনে হয় যে সম্বন্ধে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে। আমরা এই চেয়ারটা আমার কাছে মনে হয় যে আমার চেয়ার ঠিক, আমি বলবো যে অর্নামেন্টাল চেয়ার না, এটা হচ্ছে একটা কাজের জায়গা। অনেকে হয়তো আমাকে দেখেছি বিজয়ের পরে অনেকেই খালিদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হিসেবে যখন আসছি, হয়তো দেখা হলো যে তখন হয়তো নর্মাল রূপেই ছিলাম, কিন্তু যখন ডিরেক্টর হয়ে তখন থেকে কেন যেন বলছে আমি একটা আলাদা। আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে কাজ করার। আমি মনে করি যে বেস্ট ট্রাই করবো, ন্যায় নীতি আর যেগুলো শিখেছি সেই শিক্ষা থেকেই আমার কাছে মনে হয় যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সার্ভ করা এবং সবার কাছ থেকে আইডিয়া নিব। আর যারা যারা স্টেক হোল্ডার আছেন তারা সবচেয়ে বেশি রাইটস বেশি করে হচ্ছে, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কাউন্সিলর আছেন, ইউনিভার্সিটির কাউন্সিলর আছেন, সবাই আছে। সবার কাছ থেকে মতামত নিয়ে আমরা দিন শেষে আমার মনে হয় যে ক্রিকেট যদি ভালো খেলে আমরা খুব ভালো থাকি। আমাদের এখান থেকে নেবার কিছু নাই, বরঞ্চ আমাদের মনে হয় যে আইডিয়া আছে অনেক, দেখি সবাই মিলে দিতে পারি, ভালো কিছু করতে পারি কিনা। আর আজকে ভালো সময় কেটেছে, সুন্দর। পাইলট ভাইয়ের মতো আমারও একই গেছে যে প্রথম যে ওই চেয়ারটা আসলে আমি অর্নামেন্টস হিসেবে নেইনি, আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায়। আর যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে, তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি। আসলে আমি এবং পাইলট ভাই সেটাই বললেন যে আমরা আসলে শুনেছি যে এখানে আসলে কি ধরনের হয়, এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা। আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড তো আমার জানা, বাট ইন এ সিস্টেমেটিক ওয়েতে যদি বলি তো ওনারা আরও ভালো জানেন। তো ওনাদেরটা আগে আমরা শুনছি, দেখছি যে আসলে কোথাও কোনো ইনপুট দেওয়া যায় কিনা। তো দিতে হলেও আমাদের একটু টাইম লাগবে, আমি 100% শিওর যে পাইলট ভাই একমত হবে আমার সাথে। তো শেষ করে নিও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো না, যারা যারা বাকি আছে ভাই, ডিফারেন্ট ফিল এখনো হচ্ছে না। ইম্প্যাক্টফুল কাজ করার পরে মনে হবে না, তাহলে হয়তো কিছুটা এই জায়গাটা কিছুটা আলাদা। বাট আমি মানে আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে। মানে আগে যে দুইটা জায়গা ছিল ওই দুইটা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। আপনার জন্য যেহেতু এটা আপনারই ক্যাটাগরি ছিল, আপনি বোর্ডও আসলেন, আপনি কি ওইটা নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা, কোনো প্ল্যান আছে কিনা? দেখেন, আজকে কিন্তু আমাদের বোর্ড মিটিংয়ে বেশ ভালো পজিটিভ অনেক আলাপ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো সবাই থাকবেন, টিম ওয়ার্ক হিসেবে আমরা এখানে 25 জন ডিরেক্টর আছি। এটা একটা দল হিসেবে কাজ করবেন, ওই বিভিন্ন অঙ্গনের মানুষ আছে। এবং আমি মনে করি যে আমাদের এই আইডিয়াগুলো, ধরেন মিটু ভাই যে ডিপার্টমেন্ট আছে হয়তো আমি ওই ডিপার্টমেন্টে নাই, কিন্তু এর মানে এই না যে কোনো আইডিয়া আসলে মিটু ভাইয়ের কাছে শেয়ার করবো না, মিটু ভাই কোনো আইডিয়া আসলে আমার কাছে শেয়ার করবো না। প্রত্যেকটা জায়গায় আমাদের, আমি মনে করি দেখেন আমাদের, আপনারা সবাই এক বাক্যে বিশ্বাস হবেন, আমি কিন্তু খুব রাস্তার, আমি বলবো যে রুট লেভেলের মানুষ। আমি খুব মাঠ লেভেলে কাজ করেছি, মাঠ লেভেলে প্রাইভেট সেক্টর কাজ করি। আমার মনে হয় যে ক্রিকেট কিন্তু যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য, সেই জায়গাতে আমরা এখন পৌঁছাতে পারি নাই। বিভিন্ন জেলা পর্যায়ে লিগ হয় না, লিগগুলোকে কী করে চালু করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। তো সাথে ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আমার মনে আছে যে আমি যেখান থেকে এখানে কাউন্সিলর যারা আসছেন, ইউনিভার্সিটি প্রতিনিধি, আপনি দেখেন যে ডিসি মহোদয় আসছেন, কি সুন্দর একটা মানুষ আসছেন, মানে আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসছেন, শিক্ষা বোর্ডের কত ভালো ভালো ব্যক্তিত্ব মানুষ আসছেন। আমাদের অনেক করণীয় আছে। একটা সময় ছিল আমার 30 বছর আগে, আমি নিজেও খেলছি 35 বছর আগে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট করা। দেখেন ইন্টার ইউনিভার্সিটি খেললে কী হয়, লাভটা কোথায় হয়, ইউনিভার্সিটির একটা সুন্দর কম্পিটিশন হয়, কোয়ালিটি। সেখানে হচ্ছে প্রত্যেকটা আমাদের পড়ালেখার কিন্তু বড় একটা প্রবলেম হয়, যারা আমরা খেলাধুলা করি, খেলাধুলার কারণে দেখা গেলো অনেক সময় দেখা গেলো যে পড়ালেখা ছেড়ে দিতে হয়। তো এই এক্সট্রা কারিকুলাম বলে একটা কথা আছে মানে পড়ালেখার মধ্যেও। তো যখন আপনি ইউনিভার্সিটি পড়বেন, দেখা গেলো যে দুইটা প্লেয়ার হয়তো এক্সট্রা কারিকুলাম যেহেতু প্লেয়ার ক্যাটাগরি ঢুকলো, তার গ্রাজুয়েশন হয়ে গেলো। অনেক ছেলেই দেখবেন যে
রিটায়ারমেন্টে যায়, তার গ্রাজুয়েশন না থাকার জন্য ভালো কিছু করতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে এই ইউনিভার্সিটি, ইন্টার কলেজ পুরো দেশকে খেলাধুলার মধ্যে নিয়ে আসছে। আমি অনেক রকম স্লোগান দিই যে মাদকমুক্ত সমাজ, খেলাধুলার কোনো বিকল্প নাই আমার জীবনে। শুধু নট অনলি খেলাধুলা, কালচারাল বিভিন্ন রকম প্রোগ্রাম রাখতে হবে। আমি মনে করি যে প্রথম দিন আমাদের মিটিং হয়েছে, আশা করি একটা সুন্দর পজিটিভ মিটিংগুলো হতে থাকবে। ইনশাল্লাহ আমরা সুন্দর ভালো ভালো কাজগুলো করবো। শামীম ভাই বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্কিং কমিটি কিন্তু একটা পাওয়ারফুল কমিটি, জি, কিন্তু বিগত সময় আমরা যে দেখছি যে ওয়ার্কিং কমিটিটা ফাংশন ছিল না। ওয়ার্কিং কমিটির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু নানাভাবে বিলাপ করতেন যে সাধারণত বিসিবির যে কোনো সিদ্ধান্ত, নীতি নির্ধারণের সিদ্ধান্ত, সেটা ওয়ার্কিং কমিটি হয়ে তারপরে বিসিবির সবাই অনুমোদন হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হয় নাই। নাজমুল হাসান পাপনের আমলে এই জিনিসটা অনুপস্থিত ছিল। সিরাজ ভাই নিজেই মানে এটা নিয়ে অনেক বেশি আক্ষেপ করতেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্কিং কমিটি কিন্তু এটা এমন একটা কমিটি যেখানে 6টা-7টা লিডিং কমিটির চেয়ারম্যানরা এটার সদস্য হয়ে থাকেন এবং তারাই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সেই সিদ্ধান্ত পরবর্তীতে আপনার বোর্ড সভায় যায়। তো এখন এই ওয়ার্কিং কমিটির মতো যেহেতু বোর্ড প্রেসিডেন্টই সর্বোচ্চ ক্ষমতাধর এবং গণতন্ত্র অনুযায়ী ওনার ক্ষমতা অনেক বেশি, তো ওনাকে কি ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হতে হলো কেন? উনি এক বিসিবির সভাপতি, 2টি কমিটির চেয়ারম্যান। আপনি যে কমিটি বিন্যাসগুলো দেখালেন, উনি বিপিএল কমিটির চেয়ারম্যান, গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, প্লাস হচ্ছে ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান। এই ওয়ার্কিং কমিটি কি অন্য কাউকে কোনো একটা সিনিয়র পার্সোনালিটিকে দেওয়া যেত না? হ্যাঁ, এটা তো দেওয়া যেত, কিন্তু আপনি তো জানেন আমি তো 2-3 প্রেসিডেন্টের আন্ডারে কাজ করছি। আমিনুল ইসলামের বুলবুলের যেটা আমি ডিফারেন্ট দেখেছি যে হি ইজ ভেরি হ্যান্ডস অন। সো অ্যান্ড আজকেও উনি ওনার যে আগের পুরনো ট্রিপল সেঞ্চুরি প্রেজেন্টেশনটা নতুন বোর্ড ডিরেক্টরদের দিয়েছে। সো উনি হয়তো মনে করছে যে এটা তো আমি বললাম যে দেখেন, উনি কিন্তু একটা কথা বলছেন যে নেক্সট 2-3 মাস আপনারা এই কমিটিগুলি চালান, যাদের কোনো অসুবিধা হবে বা তারা যদি কিছু চেঞ্জেস চায়, অন্য জায়গায় তার ইন্টারেস্টেড কমিটিতে যেতে চাবে, তখন কিন্তু এটা আলাপের ভিত্তিতে হবে। সো ফর টাইম বিং যেহেতু এত তাড়াতাড়ি দেওয়া হইলো, এটা কিন্তু নর্মালি আপনি দেখেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমও হয়েছে, 3 মাস পরেও ওয়ার্কিং কমিটি দেওয়া হয়েছে। সো ওয়ার্কিং কমিটি, স্ট্যান্ডিং কমিটি দেওয়া হয়েছে। এখন এইবার উনি যেটা করলো, নিয়ম অনুযায়ী উই ট্রাইড টু ফলো দ্য নিয়ম, যে ফার্স্ট ইয়েস। সো বেসিক্যালি ওয়ার্কিং কমিটির কাজটা হচ্ছে যে তারা প্রথম পর্যায়ে স্ক্রিনিং করে এটা পাঠাবে। ধরেন সব কমিটি যখন পাঠায়, সেটা এখন হয় কি, আমরা ডাইরেক্ট চলে যেত আপনার বোর্ড সভায়। তাতে হচ্ছে কি, অনেক সময় বোর্ড সভায় এত লম্বা হয়ে যেত যে আপনার হয় এটা এনি ব্যাংক বলেন, এই বলেন, এটাই ওদের ইসি কমিটি আগে স্ক্রিনিং করে দেয়। সো এই স্ক্রিনিংটা এই 5-6 জন ডিরেক্টর, এখনও ওই 5-6 জন ডিরেক্টরের নাম দেওয়া হয়নি, ওই 5-6 জন ডিরেক্টর উইল স্ক্রিন অ্যান্ড ওইটা অ্যাপ্রুভালের জন্যে বোর্ডে দিবে। সো গঠনতন্ত্রে যেভাবে আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব, কারেন্ট প্রেসিডেন্ট সাহেব এইভাবেই চলার চিন্তাভাবনায় আছেন। আমজাদ ভাইকে একটা জিজ্ঞেস করো। আমাকে একটু যদি আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পিছনে বিগেস্ট স্টেক হোল্ডার মাঠের বাইরে কিন্তু 2টা এম, মার্কেটিং অ্যান্ড মিডিয়া। ক্রিকেট আজকে আমরা যেখানে এসেছি, এখানে মিডিয়ার কন্ট্রিবিউশন হিউজ। মার্কেটিং পরিবর্তন হয়, আমরা দেখি যে আমাদের স্পন্সার্স লোগোগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু মিডিয়া হাউস প্লাস হচ্ছে আপনারা যারা ক্যারিয়ার স্পোর্টস জার্নালিস্ট, আপনারা কিন্তু সেখানেই আছেন। সো প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা কন্ট্রিবিউট করছেন তার জন্য। আর আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব, এই হবে আমাদের প্রত্যাশা। কি কোশ্চেন এখন? শানীন, অভিজ্ঞতা সবাই বললো যে প্রথম দিনে কেমন কাটলো, 22 কেমন দেখলাম? আলহামদুলিল্লাহ, আমার কাছে হ্যাঁ, এই যে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, দেখেন যখন আমরা ক্রিকেটে ঢুকেছি তখন আমরা মাঠের দিকেই ঢুকেছি, মাঠের খেলাধুলার মধ্যেই থেকেছি।
আপনারা যদি আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আপনারা বেশিরভাগই আমাকে মাঠেই দেখেছেন, ড্রেসিং রুমে দেখেছেন, প্লেয়ারদের সাথে দেখেছেন, তাদের সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটে সার্ভ করার ইচ্ছাটা জেগে উঠেছিল। আজকে যখন এই অপরচুনিটিটা পেয়েছি এবং কালকে আলহামদুলিল্লাহ আপনারা ইলেকশনে দেখেছেন, আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এখানে বসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা অনার। আপনারা বলছিলেন যে এখানে সিনিয়র এবং জুনিয়রের একটা মিক্স আছে। অবভিয়াসলি আমাদেরকেও কাউকে একটা গাইড করতে হবে যে এখানে কীভাবে করে ভালো করতে পারি। অবভিয়াসলি দের ইজ আ ডিফারেন্ট মিক্স অফ পিপল। আপনারা যদি দেখেন যে এখানে হয়তো আগের বোর্ডের বা অনেকেই এখন নেই, এখন অনেক নতুন নতুন নাম এসেছে। তো আমাদের সবারই একটা অপরচুনিটি থাকবে, যেটা আমজাদ ভাই বলছিলেন যে আপনারাও কিন্তু আমাদের স্টেক হোল্ডার, মিডিয়া ছাড়া কিন্তু ক্রিকেট চলতে পারবে না। তো আমরা সবাই কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনিওয়ান, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ক্রিকেট। উই নিড টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড আপনারাও কিন্তু সেটাই আমাদের পার্ট। আমাদের এখানে অনেক ইনএক্সপিরিয়েন্স লোক আছে, এক্সপিরিয়েন্স লোক আছে, হয়তো আমাদের ভুলভ্রান্তি হবে, কিন্তু আমরা যেহেতু নতুন এসেছি আমরা সেই ভুলভ্রান্তিগুলোকেও ঠিক করে কীভাবে করে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো, সেটা যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য আই এম শিওর। সো আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখানে আসতে পেরে অনেক আনন্দিত, কিন্তু আনন্দিত তখনই হব যদি আমরা ভালো কাজ করে এগিয়ে যেতে পারি। আমাদেরকে সেই অপরচুনিটিটা দিবেন। থ্যাংক ইউ। ওকে, আপনি তো রংপুর রাইডার্স একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, এর আগেও যে ব্যাপারগুলো হয়েছিল বিপিএল এ ডিসেম্বর টিম ছিল, প্রশ্ন উঠেছে আপনি বা সরাসরি একটা সংঘাতের ব্যাপার থাকে। আপনারা এবার এটাকে কিভাবে আলাদা করবেন বা আলাদা করে দেখবেন? আপনারা কি এই রংপুর রাইডার্সের দায়িত্বে থাকবেন কিনা, এবং যদি না থাকে বোর্ডে থাকা অবস্থা কিভাবে এই ব্যাপারটাকে আলাদা করবেন? দেখেন, প্রথমত হচ্ছে যে আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না, কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। সো আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না। Obviously, I know my limitations, যে আমি as a board director আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো, but my contribution to Rangpur Riders will be as equal as I have to serve the board. হয়তো আমি ওইটা আশা করতে পারবো না যে আমি যতভাবে ইনভলভ থাকতে পেরেছি সেভাবে হয়তো থাকতে পারবো না, কিন্তু অবভিয়াসলি ইনভলভ থাকবো ইন টার্মস অফ মেকিং দ্য টিমস, টেকিং দ্য ডিসিশনস, কিন্তু আই এম শিওর আই নো মাই লিমিটেশনস যে আমি বোর্ড ডিরেক্টর হিসেবে কতটুকু করতে পারবো। আচ্ছা সানিয়ান ভাই, আমি আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো এই বোর্ডের সর্বকনিষ্ঠ পরিচালক, কিন্তু আপনি দায়িত্ব নিতে পারলেন, সেই দায়িত্বটা হচ্ছে আপনার পাহাড় সমান একটা দায়িত্ব। বাংলাদেশের ক্রিকেটের যে ফ্যাসিলিটিস আপগ্রেডেশনটা টোটাল দায়িত্বটা হচ্ছে আপনার কাঁধের উপরে। জি, এখানে কি আমরা নতুনত্ব কোনো কিছু দেখতে পারবো, যে কোনো ভেন্যু সম্প্রসারণ হোক, কোনো ভেন্যু আপনার মডার্নাইজেশন হোক, সেখানে এমন কিছু লুক্রেটিভ কিছু দেখতে পারবো কিনা, যেটা হচ্ছে আগের আমলগুলোতে অনেকটা সনাতনী ধাঁচে ছিল, সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে কিনা ক্রিকেট বোর্ড? জি, আমি মনে করি যে আসলে দায়িত্ব যারাই পেয়েছে, আমার কাছে মনে হয় কোনো কমিটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় সব কমিটি, কিন্তু আমার বিষয়টাতে আমি যেটুকু বলতে চাই যে দেখেন, এটা একটা ইটস এ চেইন। আপনি যারাই গেম ডেভেলপমেন্টে কাজ করছে বা এইচপিতে কাজ করছে বা কোনো কিছু, আমি যদি ভালো কাজ না করতে পারি ওনারা কাজ করতে পারবেন না, ওনারা যদি ভালো কাজ না করতে পারেন তাহলে আমিও ভালো কাজ করতে পারবো না। আমার দায়িত্ব ওনাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে যতভাবে ক্রিকেটে ইমপ্রুভমেন্ট করানো যায়, সেটা বিভিন্ন অঞ্চলে জায়গায় জায়গায় ইনডোর করে দেওয়া হোক, মাঠের ইমপ্রুভমেন্ট করা হোক, প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া হোক, ফ্যাসিলিটিসের তরফ থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব, বিকজ আমার উপর অনেকগুলো কমিটি ডিপেন্ড করে। আজকে পাইলট ভাইকে এইচপি দেওয়া হয়েছে, তো আমি যদি ওনাদেরকে ফ্যাসিলিটিস না দিতে পারি, আসলে ওনার জন্য এইচপি ডেভেলপমেন্ট করা কঠিন হয়ে দাঁড়াবে। গেম ডেভেলপমেন্টেরও সেম। তো আমি মনে করি আমার অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আই এম আপ ফর দ্য চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আপনারা আমার সবার জন্য দোয়া করবেন যদি আমরা ভালো কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, যা একজন করে বলো। আপনারা যতগুলো বিপিএল হয়েছে প্রত্যেকটাতে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি ছিল, ব্যাংক গ্যারান্টিটা বড় টিম দিয়েছে, কিন্তু প্রতিবারই দেখা গেছে আপনারা ব্যর্থ হয়ে ব্যাংক গ্যারান্টিটা নিতে, এবং ইনস্ট্যান্ট ব্যাংক গ্যারান্টি না দেওয়ার পরেও আপনারা নানা সুযোগ দিয়েছেন। এখন কি এমন কোনো আইন করবেন যেটাতে ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো টিম খেলতে পারে না, এইটাকে আপনারা বলতে দিবেন? বেসিক্যালি আমরা যে ইউআইটা পাঠাবো ওইখানে লেখা থাকবে, এবং এটা উইল বি গাইডেড বাই দি ইভেন্ট ম্যানেজমেন্ট। সারা ওয়ার্ল্ডে যেভাবে ম্যানেজ করা হয়, যেই নিয়মে চলে, আমরা সেই নিয়মটাই ফলো করব। কিন্তু যেটা আমি বলতে পারি, যেহেতু আমি এখন একটা রেসপন্সিবল পজিশনে আছি, যেই নিয়ম ক্রিকেট বোর্ড করবে সেটার থেকে এক চুল মিঠু ভাই সরে না, আপনারা দেখেছেন। সো আমি এইটুকু বলতে পারি যে মেসেজ অলসো হচ্ছে যেই রিকোয়ারমেন্ট
আমরা দিব, এই রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে আমরা নিব না। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, যে ওপেনলি বলে দিচ্ছি। বিটু ভাই, অ্যাকচুয়াল আপনি সরেন না, 2 দিনের একটা কথা বলেছিলেন যে যারা ডিফল্টার আপনাদের সাথে বদমাইশি করে এদের নাম প্রকাশ করবেন। এটা হ্যাঁ বানানো হয়ে গেছে আজকে। আসলে মানে এটা সৌর দিবসটা কত? না এটা তো জিনিসটা আমার অ্যাকাউন্টসের ব্যাপারটা হচ্ছে, এটা আমার কাছে থাকলে আজকেই উই আর গুড। যে মানে তোমার না অ্যাকাউন্টস, হ্যাঁ ঠিক আছে, হয়তো হচ্ছে বিয়েতে, যাই হোক এটা অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আজকেই আমি এইটা দেখে এটা দেওয়ার জন্যে প্রেস রিলিজের ব্যবস্থা করে আসছি। কোনটা ফেস টু ফেস? তাদের সাথে তো ওইটার মধ্যেই লেখা আছে কার থেকে কি পজিশনে আছে, আপনি দেখবেন। বলেন। জি জি জি, এটা এখন দেখেন আপনার প্রথমে ফার্স্ট স্টেজে আপনি আমাদের একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, তারা একটা রিপোর্ট দিয়েছে আপনি জানেন, যেটার আমরা এখন হবে কি, ওরা তো একটা সন্দেহর বেসিসে একটা রিপোর্ট দিয়েছে। এই না এই যে হ্যাঁ এইগুলি এখন হচ্ছে কি গতবারের একটা সিচুয়েশন, যেটার আগেনস্টে আমাদের কিছু অ্যাকশন নিতে হবে। আর এইটাকে কারেন্ট, হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি এই কোয়েশ্চেনগুলি আমাদের লাস্ট 2 প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি যতটুকু জানি, ঠিক আছে, আমি যতটুকু জানি ভাই, যে এই যে আপনি জানেন যে রিপোর্টটা আমি চোখে দেখিনি, রিপোর্টটা, এই রিপোর্টটা এখন হ্যাঁ না দেখায়নি, কারণ এটা ওনার কাছে গেছে, এটা হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে মিস্টার অ্যালেক্সের কাছে। আপনি জানেন আইসিসির ফর্মার, উনি এটা ইনভেস্টিগেশন, এবং অলরেডি উনি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে বিদেশি, তারা আবার এটাকে ওই আলোকে যাদের নাম এসেছে ইনশাল্লাহ। অক্টোবরের আপনার আজকে 7 তারিখ চলে গেছে, এখন পর্যন্ত আপনার ফার্ম বা ম্যানেজমেন্ট কোম্পানি তাদের আমরা কোনো ভিজিবল অ্যাক্টিভিটি দেখি নাই। দল সিলেক্ট করতে হবে, দল সিলেকশনের পরে ইন্টারভিউ নিতে হবে, ইন্টারভিউ পরে তারা হচ্ছে ক্রিকেটার খুঁজবে, দেন বিপিএল হবে, ডেট ফাইনাল হবে, ভেন্যু ফাইনাল হবে। 2 মাসের মধ্যে এটা কি পসিবল সবকিছু ঠিকঠাক? এটা আপনাকে যদি আপনার ইয়েতে ভেরি গুড কোয়েশ্চেন আপনার, অনেস্টলি এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে। সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যারা আসি এখন নতুন কমিটি আজকের থেকেই দেখবেন যে মুভমেন্ট শুরু হয়ে গেছে, কারণ আমাদের 1 ঘন্টাও নষ্ট করার আর সময় নাই। তো এখন কথাটা হচ্ছে এটা তো আমাদের উপর এখন এসে পড়েছে। এখন আমি যদি বসে থাকি যে ওনারা 3 মাস কেন কাজ করেনি, কেন আগায়নি, এটা হলে অপশন ছিল যে করব কি করব না। সো এখন বোর্ড সাহসী পদক্ষেপ নিয়েছে যে সবাই মিলে আমরা, নট মি অনলি, হ্যাঁ সবাই মিলে আমরা ফুল চেষ্টা করে একটা সুন্দর বিপিএল আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ আজকে তো মানে বোর্ড মিটিং এর শেষ হলো, কালকে থেকে কন্টিনিউ করে আসছে, আপনি বলেন যে 1 ঘন্টাও আসলে নষ্ট করে সময় নেই। প্রেসিডেন্ট থেকে কি একটা প্ল্যান আউটলাইন দেওয়া হয়েছে? হ্যাঁ প্ল্যান আউটলেট দেওয়া হয়েছে যে কবে আমরা ইওএটা দিব, কবে মিডিয়া রাইটটা দিব, কবে আমরা রিসিভ করব। তারপরে আমাদের বোর্ডে যেটা হয়েছে যে আমি বিপিএল এর কথা আগে বলছি, যে বিপিএল এর যেহেতু এখন একদম বার্নিং ইস্যু হচ্ছে বিপিএল, সবাই আপনারা বুঝবেন, আপনাদেরও হেল্প লাগবে, যে ইট হ্যাজ বিকাম আ বার্নিং ইস্যু। মাহবুব ভাই একটা লেভেল পর্যন্ত নিয়ে গেছেন, উনি খুব সুন্দর করে কাজ করে নিয়ে গেছেন, কিন্তু দেয়ার ওয়াজ আ গ্যাপ। আমাদের এই 1-2 মাসে আমরা এটাকে এখন যেটা হচ্ছে যে এটাকে কাভার করতে হবে। জি আপনি যে কমিটিতে দায়িত্বটা পেয়েছেন এটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, বাইরে এখন নতুন চাপ সামলানোর জন্য আপনি? না, চাপ তো সব জায়গায় থাকবে, আপনি যেগুলো কাজ করতে হবে চাপ তো থাকবে। বাট আমি বলবো যে
এইচপি আসলে বেসিক্যালি আমি তো কখনো এখানে কাজ করি নাই, বাট আগে দেখবো বুঝবো, এবং আমি মনে করি যে আই ফিল অনার যে আমাকে সুযোগ দিয়েছে কাজ করার, চেষ্টা করবো কতখানি বেস্ট ট্রাই করা যায়। এই যে সামিয়ান বলছিল যে আলটিমেটলি যেহেতু ক্রিকেট জগতে ছিলাম আমরা, ক্রিকেট জগতে, তো ক্রিকেট জগতের এনভায়রনমেন্টটা কিছুটা হলেও সবারই আমাদের দেখা, কোথায় কী কাজগুলো থাকে হয়তো ছিল না, বাট আমি শিওর যে ইনশাল্লাহ যারা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের কাছে সেই ফিডব্যাকগুলো নিয়ে ইনশাল্লাহ সেই কাজগুলো করবো। এবং খুবই ইম্পর্টেন্ট এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন এইজ গ্রুপ আন্ডার 19 প্লাস ন্যাশনাল টিম এর মাঝামাঝি যে এইজ গ্রুপের এই কাজটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে খুব কুইক কত তাড়াতাড়ি বড়, আমি জানি যে এটা খুবই গতিমান আছে, আমি বলবো যে আরও কত গতি বাড়ানো যে ভালো কিছু করা যায়। এবং আমি প্রথমে বলছিলাম যে দেখেন এটা তো আলটিমেটলি একার মাঝে না, এটা সমন্বয়ে এক কাজ করতে হবে কী করে ভালো কিছু করা যায়। আমি পার্সোনালি মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট। যে কোনো দলের জন্য একটা প্রিপারেশন টাইম হয়েছে। দেখেন আজকে আমি ডিরেক্টর হয়ে গিয়েছি বলে যে আমি খালি বোর্ডের ভালো কথা বা খারাপ কথা বলবো তাই নয়, যেটা রিয়ালিটি সেটাই আমাদেরকে ফেস করতে হবে। অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ ওনার অথবা অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ রিপ্রেজেন্টেটিভ আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। যদিও আমরা যেহেতু পুরানো টিম, উই ওয়ার অলওয়েজ প্রিপেয়ার্ড যে আমাদের বিপিএল আসতে যাচ্ছে, সো আমরা একটা দুইটা তিনটা প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি এবং যা যা করার সেটা করে রেখেছি। কিন্তু নতুন যেই টিমে আসবে বা ওনারা যেই টিমটাকে ওয়ার্কআউট করবে, ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট ইটস পসিবল। বাট যেটাই হোক, একটা বোর্ডের সাথে বোর্ড যদি তাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে এবং একটা ফ্র্যাঞ্চাইজও যদি সহযোগিতা করে, ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। থ্যাংক ইউ।